এসে পৌঁছেছি নিউটনের দ্বিতীয় গতিসূত্র। নিউটনের দ্বিতীয় গতিসূত্র আলোচনাতে আমরা একটু ভেঙে করতে চাই। আমরা নিউটনের গতিসূত্রকে দুটো ভাবে দেখতে চাইছি। প্রথম গতিসূত্রতে আমরা সেটা করিনি, করতে পারি। আমরা আপাতত নিউটনের দ্বিতীয় গতিসূত্রতে সেই ব্যাপারটা এসেছি। একটা ভর যেখানে কমে টমে যাচ্ছে না, ভরটা ধ্রুবক থাকবে। আমরা প্রথম গতিসূত্র আলোচনাতে ভরটাকে ধ্রুবক বলেই করেছি। এমন কোনো কাজ নিয়ে নি যেখানে ভরটা কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে। আরেকটা, তাহলে এখানে নিচ্ছি একটা ক্ষেত্রে ধ্রুবক ভরের ক্ষেত্রে আর একটা পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে। মনে করো একবার ভরটা সব সময়ের জন্য ঠিক আছে, আর একটা সময় ভরটা কখনো কমছে বা কখনো বেড়ে যাচ্ছে, বা একটা, তাহলে এইরকম ঘটনা ঘটতে পারে। যখনই নিউটনের গতিসূত্রে আলোচনা করছি তখন বস্তুর ভর বললে বা বস্তুর কথা বললেও আমাদের নিতে হবে কিন্তু বস্তু কণা রূপেই। প্রকৃতপক্ষে আমরা বস্তু কণা রূপেই সেটাকে আলোচনায় নেব, তবেই ঠিক এই সূত্রটা ব্যাখ্যা করা চলবে। তাহলে বস্তু কণা হিসেবে নিয়েছি, তাহলে বড় যদি একটা কোনো বস্তু নিই তাহলে সেক্ষেত্রে আলোচনাটা করব কি করে? একটা বড় পৃথিবী নিয়েছি, একটা মহাকাশে সূর্য নিয়েছি, বা একটা পৃথিবীতেই বড় বড় বস্তু নিয়েছি, তখন আলোচনা করব কি করে? সেক্ষেত্রে আর ভরটা তখন যখন নিতে হবে তখন কিরম নেব না, বিস্তৃত বস্তুকে তার ভর কেন্দ্রে ধরে নেবো, একটা সমস্ত ভরটা যেন তার কেন্দ্রেই রয়েছে, রেখে তারপরে কণা হিসেবে আলোচনা করা হবে। তাহলে দুই একটি কথা বলে নিলাম। নিউটনের দ্বিতীয় গতিসূত্রকে দুভাবে দেখবার চেষ্টা করব, ধ্রুবক ভরের ক্ষেত্রে এবং পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে। আর এই সময় যা আলোচনা হবে আমাদের সব বস্তু কণা হিসেবে। যদি বস্তু বললে বস্তু কণা বুঝতে হবে। অনেক বড় বস্তু হলে তার যখন যদি ভর বলা হয় তাহলে বুঝতে হবে সমস্ত ভর যেন তার কেন্দ্রেই রয়ে গেছে। এই কয়েকটা জিনিস নিয়েই আলোচনায় আসতে হবে, তা নাহলে ঠিক আলোচনা করা চলবে না। আমরা এই কয়েকটা জিনিস বুঝে আলোচনাটা করতে যাচ্ছি। আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছো। একটু ছবি দেখে নাও। বস্তুর উপরে প্রযুক্ত বল এবং ত্বরণ বল। এইরকম বস্তু, একটা ওজন, একটা ভর আছে, দেখতে পাচ্ছ বাক্সের গাড়ির মধ্যে রাখা রয়েছে। একটা বল প্রয়োগ করলে তাহলে তার বেগ বৃদ্ধি করা যেতে পারে, অ্যাক্সেলারেশন বা ত্বরণ করতে পারো। যদি ওই বস্তুটার উপরে আরো বল প্রয়োগ করা হয় বেশি পরিমাণে, তাহলে ত্বরণটা আরো বেড়ে যাবে। ভরটা যদি এই একই বস্তুর উপরে যদি বল আরো বেশি প্রয়োগ করা হয় তাহলে তার ত্বরণ বেড়ে যাবে, বেগ বৃদ্ধি বেশি হবে, হারটা বাড়বে। যদি মনে করো একই বল দেওয়া হচ্ছে কিন্তু আরো কিছু বস্তু তার উপরে বাড়িয়ে দেওয়া হলো, এক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, এক্ষেত্রে কিন্তু কি করা হলো, ভরটা কিন্তু বেড়ে গেল, তখন ত্বরণটা কমে গেল। তাহলে এইরকম ঘটনা দেখা যাবে, এটা আমাদের সাধারণ ঘটনা থেকে দেখতে পাচ্ছি। যে কোনো সাধারণ একটা বিষয় নিয়েছি, তাহলে বস্তু একটা গাড়িতে চাপিয়েছি, তাকে ধাক্কা দেওয়া হয়েছে, বেগটা বাড়ছিল, ত্বরণ হয়েছে। বল আরেকটু বাড়িয়ে দেওয়া হয়েছে, জোরে ধাক্কা দেওয়া, বাড়িয়ে দেওয়া হয়েছে। বা তোমরা যখন গাড়িতে যাই তখন আমরা গাড়িটা একটু জোরে বাড়িয়ে দিলাম, তাহলে আরো জোরে চলতে শুরু করলো, ত্বরণ বেড়ে গেল। যদি ভর কিছু বাড়িয়ে দেওয়া হয় গাড়িতে, আরো বাক্সপত্র না হলো, তাহলে একই বল দেওয়া হলে তার ত্বরণ কম হবে। এই কয়েকটা জিনিস, তাহলে বস্তুর প্রযুক্ত বল এবং ত্বরণের একটা সম্পর্ক দেখলাম। প্রথম ক্ষেত্রে ভরটা স্থির রেখেছি, পরের ক্ষেত্রে ভরটা বাড়িয়ে দেখলাম একই রকম করে কি ঘটনাটা ঘটতে পারে। দেখো, একটা নেওয়া হয়েছে একটা ট্রলি। তাহলে একটা ট্রলি নেওয়া হয়েছে, কিরকম সব ট্রলির মধ্যে এইরকম সব জিনিসপত্র রয়েছে। তাছাড়া রয়েছে একটা ঘড়ি, বাটখারা এবং একটা সুতো দিয়ে এই ট্রলির এদিকে একটা পাত্র। এইরকম যদি হয়ে থাকে তাহলে এবারে আমরা এটাকে চালু করতে চাই, দেখি পরীক্ষাটা শুরু করি। তাহলে এইরকম একটা শুধু রয়েছে, ট্রলিটাকে রাখানো রয়েছে। তাহলে ট্রলিটা কিরকম রয়েছে, এইরকম ট্রলি 1 মিটার একটা দূরত্ব নিয়ে নিলাম। ট্রলিটার উপরে যদি বাটখারা চাপিয়ে দেওয়া হয়, ট্রলির ওপরে যদি একটু বাটখারা চাপিয়ে দিই তাহলে কি হবে? তাহলে একটু দেখো সবাই, বাটখারা ট্রলির উপরে একটু চাপিয়ে দেওয়া হচ্ছে। নিশ্চয়ই ট্রলিটা ভারী হয়ে যাবে, ট্রলিটা চলবে না।
তাহলে ট্রলিটা চালাতে গেলে কি করা যেতে পারে? আমরা যদি একটু এইদিকে বাটখারা দিয়ে দিই, তাহলে বাটখারা দিয়ে দিলে দেখো ট্রলিটা চলেছে, কতটা চলেছে, কত সময় নিয়েছে বের করেছি, তাহলে একটা হিসেব করেছি ত্বরণ কত হয়েছে। এইরকম যদি আরো বাটখারা বাড়িয়ে দিই এদিকে, তাহলে ট্রলিটা আর একটু চলবে। তাহলে ট্রলিটা আগে একবার চলেছে, কত হিসেব নিয়েছি, আবারও একটু বাটখারা বাড়িয়ে দিয়েছি, তাহলে হিসেব কতটা গেল, কত সময় নিল, ত্বরণ কতটা হলো করতে পারি। এই রকম করে আরো সব বাটখারা বাড়িয়ে তার ত্বরণের হিসেবটা নিতে পারি। ত্বরণের হিসেবটা এই রকম করে নিতে পারি। সবাই ছবি অ্যানিমেশনটা দেখতে পেলে কিনা? যদি এইখানে ত্বরণটা নিতে পারি, তাহলে এফ বাই এ সম্পর্কটা জানতে পারবো, বলের সঙ্গে ত্বরণের সম্পর্কটা এখান থেকে নিতে পারবো। এটাই আমাদের দ্বিতীয় গতিসূত্র, যখন ভরটা স্থির আছে। এই ভরগুলো সব স্থির রেখেছিলাম, পাল্টে দিই। আরো একটা পরীক্ষা করব, সেটাও গাণিতিক সম্পর্কটা বোঝার জন্য। ধ্রুবক ভরের ক্ষেত্রে একটা বস্তু নিয়েছি, তার উপর একটা বল প্রয়োগ করেছি এফ, বস্তুর ভর এম, বস্তুটার ত্বরণ হয়েছে এ, অ্যাক্সেলারেশন এ, বস্তুটার ভর সমান, ভর দুটো বাড়িয়ে নিয়েছি, বল একই রেখেছি, ত্বরণ কমে গেছে। তারপরে বস্তুর ভর একই রকম তিনটে নিয়েছি, বল প্রয়োগ করেছি, ত্বরণ আরো কমে গেছে। আর একটা পরীক্ষা পাশেই করছি, বস্তুর একটা নিয়েছি এম ভরের, বল প্রয়োগ করেছি এফ ভরের, ত্বরণ হয়েছে এ, বস্তুর ভরটা পাল্টায়নি, ওই বস্তুই রেখেছি, ত্বরণটা বাড়িয়ে দিয়েছি, তাহলে ত্বরণ মানে বল বাড়িয়ে দিচ্ছি, ত্বরণও বেড়ে গেছে। বস্তুটা একই রেখেছি, বল আরো বাড়িয়ে দিয়েছি, ত্বরণ আরো বেড়ে গেছে। এবারে আমরা একটু বুঝতে চেষ্টা করতে চাই, এই যে এই বাঁদিকের যে পরীক্ষাটা শুধু রয়েছে, শুধু বাঁদিকের এই পরীক্ষাটা দেখে বলতে হবে তিনটে রাশিমালা রয়েছে, বল এফ, ভর এম এবং ত্বরণ এ। এখানে এই তিন রাশিমালা, এই পরীক্ষা থেকে তাদের গাণিতিক সম্পর্কটা, শুধুমাত্র বাঁদিকের পরীক্ষাটার থেকেই কি গাণিতিক সম্পর্ক পাওয়া গেছে বলতে হবে। আমাদের উত্তর বলে দিয়েছে, উত্তরটা একদম সুন্দর বলেছে। আমরা ডান দিকেরটাও একবার একটু দেখার চেষ্টা করব। ডান দিকেরটাতে এই একই রকম, ডান দিকের যে শুধু পরীক্ষাটুকু, সেই পরীক্ষাটাও তো এফ এম এবং এ আছে। এই ডান দিকের পরীক্ষাটার থেকে বলতে হবে বল, ভর এবং ত্বরণের সম্পর্কটা কিরকম। কুচবিহার, শ্রীরামপুর। All is equal to মানে ভর ইনটু ত্বরণ। আচ্ছা, বোঝার চেষ্টা করো, বিষয়টা এইরকম। বাঁদিকে যে শুধু পরীক্ষাটুকু, সেখানে বলটা স্থির আছে, এফ স্থির বলেছি, তাহলে এ সমানুপাতিক 1/m অথবা এ ব্যস্তানুপাতিক m। ত্বরণ ভরের সঙ্গে ব্যস্তানুপাতিক। যখন এফ স্থির, এটাও বলতে হবে, যখন বলটা স্থির তখন এই রকম। যখন ডান দিকের শুধু পরীক্ষাটার থেকে বলছি, ডান দিকের পরীক্ষাটার থেকে নিচ্ছি, ত্বরণটা বলের সঙ্গে সমানুপাতিক। যখন নিউটনের দ্বিতীয় গতিসূত্রে বিভিন্ন পরীক্ষা যা করলাম, তার থেকে নিচ্ছি এবারে এ সমানুপাতিক 1/m যখন এফ স্থির, এফ সমানুপাতিক এ যখন এম স্থির। যদি কোনো জায়গায় একটা সাধারণ জিনিস থাকে এই ভেদে, দেখো এখানে এটা দু জায়গায় সমান, দু জায়গাতেই আছে, তাহলে এর সঙ্গে অন্য দুজন গুণফলের সঙ্গে সমান হবে। তাহলে বা বলে লিখতে পারি এ সমানুপাতিক এফ ইন্টু 1/m, দুজনের গুণফলের সঙ্গেও এ সমানুপাতিক হবে। ভেদের এই রকম সূত্র দেখা যায়। যদি কোনো একটা রাশির সঙ্গে অন্যরা সমানুপাতিক হয়, তাহলে সেই রাশির সঙ্গে অন্যদের গুণফলটাও সমানুপাতিক হবে। তো এ সমানুপাতিক এফ ইন্টু 1/m। পরে লিখছি, সমানুপাতিক হলে সমান বোঝায় না। কোনো জায়গায় বৃষ্টি, তোমার ওখানে বৃষ্টি হয়েছে, তুমি বলতে পারো না যে বৃষ্টি হয়েছে মানেই যতটা বৃষ্টি হয়েছে ততটাই পুকুরের জল বেড়েছে। বৃষ্টি বেশি হলে পুকুরের জল বেশি হয়েছে, কিন্তু যতটাই বৃষ্টি হয়েছে সবটাই পুকুরে যায়নি, তাহলে বলতে পারি না ঠিক কতটা বেড়েছে। তার জন্য একটা হিসেব করার দরকার পড়ে। একটা নিয়েছি ধ্রুবক কে,
যা নিয়ে সমান করেছি সমীকরণ, এখানে কি একটা ধ্রুবক, এই ধ্রুবকটার মান এমন করে আমরা স্থির করতে পারি কিরকম, যদি বলকে তুমি একক নিয়েছো, ভরকে একক নিয়েছো, ত্বরণ একক হয়েছে, সবাই যদি একক হয় তাহলে এম কে টা 1 হবে। 1 হলে তাহলে সবার কে 1 হলে এফ সমান এম এ যখন কে সমান 1, তাহলে ধ্রুবক ভরের ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পেয়েছি এইটা, এফ সমান এম এ যখন ভর ধ্রুবক। আমরা দুটো বিষয় নেওয়ার চেষ্টা করেছি, শুরুতে বলেছি একটা ধ্রুবক ভরের ক্ষেত্রে, আর ভরটা যদি ধ্রুবক না থাকে আমরা আগে ধ্রুবক ভরের ক্ষেত্রে বিষয়টা করছি। তাহলে ধ্রুবক ভরের ক্ষেত্রে এই বিষয়টা দেখতে পেয়েছি, এফ সমান এম এ যখন কে সমান 1। আমরা পরীক্ষা থেকে করবার চেষ্টা করলাম, অনেকগুলি পরীক্ষা দেখার চেষ্টা করেছি, তারপরে এটা নিয়েছি। ধ্রুবক ভরের ক্ষেত্রে তাহলে বস্তুর ক্ষেত্রে দুই একটা জিনিস যা জানতে পারি, আমরা অনেক সময় দেখি লোকজন ঠেলছে, একটা বড় গাড়িকে অনেকে মিলে ঠেলছে, দেখো অনেক সময় এটা দেখা যায় অনেকে মিলে একটা গাড়িকে ঠেলছে, আর একটা ছোট্ট জিনিসকে তুমি একটা ছোট আঙুলের টোকাতেই, একটা ক্যারাম বোর্ডের গুটিকে তুমি একটা আঙুলের টোকাতেই একটা ঠেলে ফেলে দিলে, একটা স্ট্রাইকারকে ঠেলে ফেলে দিলে, একই রকম গতি দিতে পারো, একই রকম দুজনেই ত্বরণ হতে পারে, তুমি কিন্তু ত্বরণ দুজনেতে সমান করতে পারো। তাহলে এইরকম বলের উপরে নির্ভর করছে, ভরের উপরে নির্ভর করছে। তাহলে কোনো বস্তুর ভর সময়ের সঙ্গে অপরিবর্তিত থাকলে নির্দিষ্ট বল প্রয়োগে বস্তুর ত্বরণ ধ্রুবক হবে। যদি ভর ঠিক থাকে তুমি বল যেমন দেবে ত্বরণ তেমন হবে, সেটাই দেখতে পেয়েছি। বল প্রয়োগের ফলে বস্তুর ত্বরণটা সেই রকম, স্থির বল যদি দাও তাহলে ত্বরণটা তেমনই থেকে যাবে, পরিবর্তিত হবে না। নিউটনের দ্বিতীয় গতিসূত্রের পরীক্ষাগুলো থেকে তাই দেখতে পাচ্ছি। এরকমটা বলো না নিউটন বলেছেন বলে, প্রকৃতিতে এরকম দেখা যায় বলে বলছি, নিউটন বলেছে বলে প্রকৃতিতে চলছে তা নয়, কিন্তু নিউটন প্রকৃতির এই নিয়মগুলো আবিষ্কার করে আমাদের জানিয়েছেন, এই ব্যাপারটা চলছে, ঠিক আছে। পরে বলছি নির্দিষ্ট বল প্রয়োগে কোনো স্থির ভরের বস্তুর বেগ সময়ের সঙ্গে সমহারে বাড়তে বা কমতে থাকে, আগের কথাটাই আর একটু ব্যাখ্যা করে বললাম। নির্দিষ্ট বল প্রয়োগে কোনো স্থির ভরের বস্তুর বেগ সময়ের সঙ্গে সমহারে বাড়তে বা কমতে থাকে, এই ত্বরণের কথাটাকেই বাড়া কমাতেও নিলাম, এটা স্থির ভাবেও হতে পারে। তাহলে আরেকটা দিক থেকে বললাম, কারণ আমাদের ছোট ছোট প্রশ্ন, ছোট ছোট উত্তর, বিষয়টা ভেঙে জানতে চাই বুঝেছি কিনা, বা আমাদেরও বোঝার দরকার, তবেই না আমি সেটা প্রয়োগ করতে পারবো, কাজেও লাগবে আমাদের। এই রকম তাহলে দ্বিতীয় বিষয়টা সেখান থেকে করলাম, কিরকম ভাবে বাড়া কমাটা হবে এইটা। তারপরে আসছি ধ্রুবক ভরের বস্তুর ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় গতিসূত্রকে তাহলে লেখা যাবে যা লিখেছ এফ ইকুয়াল টু এম এ, এইটা ধ্রুবক ভরের ক্ষেত্রে করেছে, খুব ভালো করে তৈরি হবে এই বিষয়টা যেমন করে করেছি। তাহলে এই হলো ধ্রুবক ভরের বস্তুর ক্ষেত্রে কিরকম চলছে, কি হতে পারে বিষয়। কিন্তু অনেক সময় মনে হয় এত সহজে, এফ ইকুয়াল টু এম এ ব্যাস সব তাহলে জানা হয়ে গেল, সব জানা হয়ে যায়নি। ছোট ছোট যে সমস্ত জিনিসগুলো বোঝার আছে ভালো করে দেখতে হবে, তাকিয়ে সেটা জানতে হবে। তাহলে এফ সমান এম এ এই রকম বুঝেছি, বোঝা হলো কিনা দেখো, এফ সমান এম এ, এফ সমান এম এ এই রকম বুঝেছি। তারপরে টুকুতে একটু আসি, এফ সমান এম এ যেমন বুঝেছি, তারপরে আরেকটু বোঝার দরকার আমাদের আছে, তারপরে একটু বুঝতে এসেছি। পরের টুকু আসছি, এফ সমান এম এ যেমন বুঝেছি তারপরে টুকুতে লিখছি, ছবি নিয়েছি বুঝে বুঝে পড়বার জন্য, এটা লেখার দরকার নেই, আমি এক নজরে বলবার চেষ্টা করব। এফ ইকুয়াল টু এম এ সমীকরণ থেকে কি কি জানতে পারি আমি একবার আরেক দিক থেকে একটু বলে আসছি, একটু ব্যাখ্যাটা বোঝার জন্য। বস্তু ত্বরণ বা মন্দন নিয়ে যদি চলে, মানে বেগ বৃদ্ধি হার বাড়ছে অথবা কমছে যদি চলে, তাহলে বলতে পারি যে বল একটা কাজ করছে। যদি কারোর একটা বেগ বৃদ্ধি হয়ে চলেছে
বা হ্রাস পাচ্ছে, ক্রমশ গাড়িতে থামতে থামতে আসছে বা ক্রমশ গাড়িতে বেড়ে বেড়ে যাচ্ছে, দ্রুত হচ্ছে, তাহলে আমরা নিশ্চিত বলতে পারি একটা বল অবশ্যই কাজ করছে। বুঝে নাও। দ্বিতীয় বলছি, ত্বরণ বা মন্দনটা প্রযুক্ত বলের সমানুপাতিক হবে। তৃতীয় বলছি, বলের অভিমুখ ত্বরণ বা মন্দনের অভিমুখের দিকে হবে। চতুর্থ বলছি, বলের ক্রিয়াটা যদি বন্ধ হয়ে যায়, 4 নম্বরটা সবাই লিখে রাখবে, বলের ক্রিয়া যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? যদি একবার ধাক্কা দিলে গাড়িকে, তারপরে আর কিছুই করলে না, গাড়িটা তাহলে কি হবে? যদি রাস্তা একদম একদম যদি খুব সুন্দর বাধাহীন ভাবে থাকে, তাহলে গাড়িটা চলতেই থাকার কথা অনাদি অনন্তকাল, অথবা থেমে যাওয়ার কথা, কি একটা হবে। তার বস্তু তখন ত্বরণ বা মন্দন থাকবে না, বস্তু যে বেগটা নিয়ে চলতে শুরু করেছিল সেটাতেই সে সরল রেখায় চলতে থাকবে, সেই গতিতে সরল রেখায় চলতেই থাকবে। যদি সে তাকে ধাক্কা দেওয়া হয়ে থাকে, বলের ক্রিয়াটা তারপরে বন্ধ করা হয়েছে, তাহলে সে চলার কথা কিন্তু থেমে যায়, কারণ ঘর্ষণ বল বা অন্যান্য আরো অনেক বলের জন্য সে থেমে যায়। আমরা পৃথিবীতে তাই দেখি। কিন্তু যদি তা না হতো তাহলে থামতো না, তাহলে চলতেই থাকতো, চলার কথা। তাহলে চলতো কিরকম না, শেষে যে বেগে সে চলছিল সেই বেগেই সেই চলবে। 4 নম্বরের কথাটা এইরকম বুঝলাম। ফলে বলের ক্রিয়া বন্ধ হলে কি হবে এটা একটু বুঝে রাখলাম। বলটা সংক্রান্ত আগে আগে বুঝেছি, এবারে বলের ক্রিয়া বন্ধ হলে কি হবে তা করলাম। এবারে এগুলো সবই কিন্তু স্থির ভরের ক্ষেত্রে করেছি। F = ma টা বোঝার জন্য বিশেষ করে বোঝবার চেষ্টা করলাম। এরপরে পরের বিষয়টাতে আসি। আমরা সবসময় ভর স্থির থাকবে এমন কথা নেই। যদি ভরের পরিবর্তন ঘটে, দেখো একটা রকেট ছোড়া হয়েছে, বাজি পোড়ানো হয়, রকেট টকেট সব ছোড়া হয়, রকেটের জ্বালানিটা তো ভরে থাকে, সেই রকেটটা তো জ্বালানি তো কমতে কমতে যায়, তাহলে কমতে কমতে যদি যায় তাহলে ভর কমছে, তাহলে ভর যেই কমবে তাহলে তার গতিটা কেমন হবে? তাহলে দেখো এই সময় কিন্তু তার ভর কিন্তু কমছে, এখন ভর আর স্থির নেই। আরো একটা জিনিস তাকিয়ে দেখো, আমরা সবাই চেষ্টা করছি, আমরা সবাই ভাবছি, নানা জিনিস ভাবছি। কিরকম ভাবছি? পৃথিবীর বিজ্ঞানীরা ভাবছেন, এবং তোমরাও হয়তো যদি পরিচিত থাকো, আমরা সবাই ভাবছি যেতে হবে মঙ্গল গ্রহে 2030-এর মধ্যেই, অনেক দিন আর অপেক্ষা করা যাচ্ছে না। মঙ্গল গ্রহে 2030-এর মধ্যে যে যাওয়া হবে, রকেটে জ্বালানি দিতে হবে, সেই জ্বালানি পুড়ে যাবে, সেটা যেতে প্রায় সময় লেগে যাবে, ধরো 6 মাসই যদি লাগে, বেশি লাগার কথা, 6 মাসেই যদি পৌঁছলো, মহাকাশচারীরা সেখানে ধরো 2 বছর থাকবেন, আবার 6 মাস জ্বালানি পুড়িয়ে আসবেন। এখন এই যে জ্বালানি নিয়ে যাওয়া এবং নিয়ে আসার সময় লাগবে, এতটা জ্বালানি দিলে অনেক ভারী হয়ে যাবে। আর কতটা জ্বালানি লাগবে, আর নতুন কোনো জ্বালানি পাওয়া যায় কিনা। বিজ্ঞানীরা ভাবছেন মার্সে গিয়ে, মঙ্গল গ্রহে গিয়ে ওখানে মাটিতে যা পাওয়া যায় তার থেকে জ্বালানি তৈরি করলে কেমন হয়, তাহলে জ্বালানি বয়ে নিয়ে যেতে হয় না। মনে করো ওখানে মিথেন গ্যাস পাওয়া যাবে, সেই দিয়ে রকেট চালাতে হবে। এখন মিথেন গ্যাস দিয়ে রকেট চালালে রকেটটা ঠিক চলবে তো? পরীক্ষা করা হচ্ছে কেমন, দেখো তাহলে মিথেন বা কোনো একটা জ্বালানি পুড়ে দেওয়া হয়েছে, রকেট কেমন চলছে দেখো, তাহলে রকেট এইরকম করে চলছে দেখা হচ্ছে। তাহলে রকেট নতুন জ্বালানি দিয়ে চললে কেমন চলবে পরীক্ষা করে দেখা হয় কেমন, এই হচ্ছে পরীক্ষা। এরকম নানা সব পরীক্ষা করা হচ্ছে, নানা জিনিস পরীক্ষা করা হচ্ছে। মহাকাশে গবেষণা এখন অনেক দূরে গিয়ে, এবং পৌঁছতে হবে আমাদের মহাকাশেই। তাহলে কিরকম পৌঁছানো যায়, এইরকম রকেটের কথা টথা দেখলে এখন তাহলে শুরু করছি। যদি ভরের পরিবর্তন হয়, ভরের পরিবর্তন হলে F = ma এটা লেখা চলবে না, F = ma লেখা যাবে না। কি লিখতে হবে?
তাহলে ক্রমশ বাড়া কমার জন্য এটা একই বলে দিয়ে লেখা যাবে না। কেমন? আমি আরেকটা উদাহরণ নিচ্ছি, আরো এক দুটো উদাহরণ নিই। সময়ের সঙ্গে সঙ্গে ভরের কিরম পরিবর্তন হচ্ছে দেখো। তুমি যদি কখনো কোনো বড় দোকানে যাও বা ডিপার্টমেন্টাল স্টোর মলে যাও, সবাই একটু সামনে দেখবে, একটা ট্রলি নিয়ে ঢোকা হয়। তুমি একটা বাজারের থলিতে কিছু জিনিস নিলে, একটা জায়গায় একটা প্যাকেট নিলে, আরেকটা জায়গায় আরেকটা প্যাকেট নিলে, তাহলে ট্রলিটা ক্রমশ ক্রমশ ভারী হয়, তোমাকেও তেমন তেমন জোরে ঠেলতে হয়। শুরুতে ট্রলিতে কিছু নেই, তুমি একরকম ঠেলেছো, তারপরে আরেকটা প্যাকেট নিয়েছো, তারপর আরেকটা প্যাকেট নিয়েছো, আরেকটা প্যাকেট নিয়েছো, ক্রমশ ভারী হয়ে যাচ্ছে। তাহলে ভরটা বেড়ে বেড়ে যাচ্ছে, ভরের পরিবর্তন হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে। বাঁদিকের ছবিটা দেখো, একটা মালগাড়িতে সিমেন্ট বোঝাই হচ্ছে। প্রথম কম্পার্টমেন্টটা মনে করো, প্রথম কম্পার্টমেন্টটাতে বাঁদিকের এই ডান দিকের মালগাড়ির কম্পার্টমেন্টটাতে সিমেন্ট বোঝাই হলো, তারপর ট্রেনটা একটু এগিয়ে গেল, তারপরে পরের কম্পার্টমেন্টটাতে সিমেন্ট বোঝাই হচ্ছে। তাহলে ক্রমশ ভারী হচ্ছে, সময়ের সাথে সাথে ক্রমশ ভারী হচ্ছে। এই রকম যদি ঘটে, তখন আমরা কেমন করে বলবো নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা, বা বলের সঙ্গে ত্বরণ বা এর সম্পর্কটা কেমন করে বলবো? তাহলে লিখছি, এইটা সবার একটু লিখে রাখতে পারলে ভালো, মনে থাকবে, দরকারও হবে। বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে বস্তুর বা বস্তু সংস্থার ভরবেগ, ভর এবং বেগের গুণফল সময়ের সঙ্গে অপরিবর্তিত থাকে, অর্থাৎ ভর বাড়তে থাকলেও বেগ কমতে থাকে। এখন দুটি জিনিসকে যুক্ত করে নিতে চেয়েছি, ভর এবং বেগ, যাকে ভরবেগ বলেছি। তাহলে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে বস্তু বা বস্তু সংস্থা এই রকম ঘটনা দেখা যাবে। ভর বেড়ে গেলে বেগ কমে গেল, ভর যদি বেড়ে যায় বেগটা গেল কমে, বল যদি একই থাকে। তুমি যেমন ট্রলিটা ঠেলছিলে, একই রকম যদি ঠেলো, যদি ভার যদি বেড়ে যায়, তাহলে একই রকম ঠেললে সেটা বেগ কমে যাবে। সিমেন্টের গাড়িতেও তাই হবে। তাহলে এইটা সময়ের সঙ্গে পরিবর্তন ভরের যদি হয়, তাহলে বিষয়টা বোঝার জন্য নিয়েছি ভর বেগ, বিষয় বোঝার জন্য নিয়েছি ভর বেগ। তারপর আসছি ভরবেগের পরে। ভরবেগের পরে আরেকটি কথা আমাদের জানতে হবে, ভরবেগের কিরকম পরিবর্তন হতে পারে। এইরকম এরকম বহু ঘটনাই আছে যেখানে ভরবেগের এরকম পরিবর্তন হচ্ছে। ভরবেগের পরিবর্তন এরকম যদি হয়ে থাকে, তারপরে আসছে একটু লেখা তাড়াতাড়ি সবার। ভরবেগের পরিবর্তন, এই বিষয়টা এখন আগে নিয়েছি, যদি ভর পরিবর্তন হয় তার উপরে। পরে লিখছি ভরের পরিবর্তন ঘটলে কিভাবে প্রকাশ করা যায়, লিখে ফেলতে হবে সববার। খুব কম সময় ডেল্টা টি, এই ডেল্টা টি সময়ে বা খুব ক্ষুদ্র সময়ে পরিবর্তন বুঝে বুঝে চলতে হবে। তখন ভরবেগের পরিবর্তন হয় ডেল্টা পি, প্রযুক্ত বল এফ হলে আমাদের তখন বুঝতে হবে, লেখার পদ্ধতিটা তখন এই রকম করতে হবে, এফ ইকুয়ালস টু ডেল্টা পি বাই ডেল্টা টি। যখন একটু এগিয়ে পড়বে, ফিজিক্স পড়বে, অঙ্ক পড়বে, তখন এই সবগুলো আরো ভালো বুঝতে পারবে। আমি একটু শুধু সামান্য একটা ছোঁয়া এটা নেওয়ার চেষ্টা করলাম, কারণ না হলে এটা বোঝানো যাবে না, বলাও যাবে না। তাহলে ডেল্টা খুব ক্ষুদ্র সময়ের মধ্যে পরিবর্তন বোঝার জন্য ডেল্টা পি ভরবেগের এর মধ্যে বলতে হবে। তাহলে ডেল্টা পি বাই ডেল্টা টি এর অনুপাতটাকেই আমরা এফ দিয়ে সম্পর্ক করে বলতে পারবো। তাহলে ভরের পরিবর্তন ঘটলে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের ব্যাখ্যাটা আমাদের ওই গাণিতিক সূত্র দিয়ে আগেরটা মতো চলবে না, এইভাবে এই রকম করে বললে তবে ব্যাখ্যাটা করা সম্ভব হবে।